বেগম জিয়া যখন লন্ডন থেকে বাংলাদেশের চিকিৎসা শেষ করে ফেরত আসলেন, তখন আমি বলেছিলাম যে বেগম জিয়ার ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে বলেছিলেন যে ওনার অনেক অনেক অসুস্থ এবং এই অবস্থায় ওনার কোনো ভূমিকা রাখা সম্ভব না। আসলে যেটা পুরনো কথা, হাতে মরলেও লাখ টাকা। উনি এই অসুস্থ অবস্থায় বর্তমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করে কিন্তু এই বিএনপির প্রবীণ উন্মুক্ত নির্বাচনের জন্য পাগল হওয়া প্রবীণদেরকে কিন্তু শান্ত করেছেন, এবং প্রবীণরা শান্ত হওয়াতে কিন্তু নবীনরাও শান্ত হয়েছে। এরপর আমরা দেখতে পেয়েছি জনাব তারেক রহমান, উনি নিজের বিএনপির মাঝখানে বিএনপির ছেলেপেলেরা যেসব চাঁদাবাজি এবং অন্যান্য অন্যায় কাজে যারা ব্যস্ত হয়ে পড়েছে, তাদের উদ্দেশ্য নিজের অবস্থানকে পরিষ্কার করেছেন, যা আরো অনেক আগে হওয়া উচিত ছিল। দেরিতে হলেও তা হয়েছে, এবং উনি বলেছেন যে দলের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো বিএনপির কোনো সদস্যকে কোনো আশ্রয় দিবেন না। আমি তার সাথে হয়তো আরো খুশি হতাম যদি বলতেন, যেটা যথার্থ হতো, ওনার মতো একটা জায়গা থেকে যদি বলতেন দেশের স্বার্থ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা যেখানে ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ যারা করবে তাকে উনি কখনোই সমর্থন করেন না, শুধু দলীয় স্বার্থ নয়। যাই হোক, এই মুহূর্তে আমরা বাংলাদেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখতে চাই না। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা মানেই হচ্ছে ভারতকে বাংলাদেশ দখল করার রাস্তা করে দেওয়া, যা আমরা কখনোই হতে দিতে পারি না। তা আমরা যেই দলেরই হই, যেই ধর্মেরই হই, আমরা কখনোই নিজের মাতৃভূমি, নিজের দেশকে এই বাংলাদেশের একমাত্র এবং চরম শত্রু ভারতের হাতে তুলে দিতে পারি না, বা সেই সুযোগ করে দিতে পারি না। কারণ মনে রাখতে হবে, বাংলাদেশ থাকলেই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকলেই আপনাদের রাজনৈতিক দল থাকবে, আপনারা ভিন্ন ভিন্ন মত নিয়ে একসাথে থাকবেন শান্তিতে সুখে, ভিন্ন ভিন্ন ধর্ম নিয়ে একসাথে শান্তিতে সুখে থাকবেন। কিন্তু বাংলাদেশই যদি না থাকে, বাংলাদেশ যদি কাশ্মীর হয়ে যায়, তাহলে আপনাদের এবং আপনাদের পরবর্তী প্রজন্মের, আপনাদের সন্তানদের কোনো অস্তিত্ব থাকবে না, ভারতীয়দের বুটের তলায় নিষ্পেষিত হবে। এই কথা ভুলে গেলে চলবে না। এখন আসুন, আপনারা যে কথা শুনতে আগ্রহী, কারণ আমি যে কথাগুলা বলি প্রতিটা কথা গুরুত্বপূর্ণ। যারা অনুধাবন করেন, যারা চিন্তা করেন, তারা বোঝেন। মনে করেন যে এইসব কথা তো বলে লাভ নাই, এই কথাগুলো কিন্তু আধ্যাত্মিক কথা না। এই কথাগুলো না শোনার জন্যই কিন্তু আজকে বাংলাদেশের এই করুণ পরিস্থিতি। তাই এই কথাগুলা একটু ধৈর্য করে শুনতে হবে। এই কথাগুলো আপনাদের বন্ধু বান্ধবের কাছে বলতে হবে, যে উনি যে এই কথাটা বললেন যে বাংলাদেশ না থাকলে আমাদের কোনো রাজনৈতিক দলও থাকবে না, আর যার যার ধর্মেরও কোনো কাজে আসবে না যদি বাংলাদেশ তা দখল করে নেয়। সুতরাং আপনার নিজস্ব ভূমিকে আপনাকে নিরাপদ রাখতে হবে, তাহলে আপনার প্রজন্ম নিরাপদ হবে। এখন আসুন, শুক্রবার দিন ডক্টর ইউনূস এবং তারেক রহমানের সাথে বৈঠক হতে চলেছে। সেই বৈঠক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে, বিভিন্ন ধরনের সম্ভাবনা নিয়ে কথা হচ্ছে। আমি যেহেতু গত ৬-৭ বছরে নিজস্ব ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে আমি যতগুলো কথা বলেছি, আল্লাহর রহমতে প্রতিটা কথাই এখন পর্যন্ত সত্যি হয়েছে। আমি কোনো গণক না, আমি কোনো ভবিষ্যৎ জানি না, আমি কোনো ভবিষ্যৎ বাণীও করতে পারি না, তা একমাত্র আল্লাহ জানেন। কিন্তু সাধারণ জ্ঞান দিয়ে, পরিস্থিতি দিয়ে বিবেচনা করে যেটা বুঝি যে কি হতে পারে, সম্ভাব্য কি হতে পারে, সেই কথাগুলো বলতে পারি। তা বলার আগে ওনাদের মাঝের বৈঠকটা হোক, এই বৈঠকটা যেন কোনোভাবেই ভারত বা বাংলাদেশের ভিতরে বিভিন্ন দলে থাকা কোনো মির্জাফর যেন তা নষ্ট না করতে পারে, বা ভারতের কোনো দালাল যেন নষ্ট না করতে পারে, সেটার দিকে নজর রাখতে হবে। এবং আমি বিএনপির যারা কাণ্ডারি আছেন, আমি ওনাদের কাছেও অনুরোধ করছি, বিশেষ করে বিএনপির ঘনিষ্ঠ কাণ্ডারি যারা আছে তাদের কাছে ইতিমধ্যে বলেছি, কোনোভাবেই এই বৈঠককে বা মিটিংকে বানচাল করতে দেওয়া যাবে না। প্রথমত,
দ্বিতীয়ত, এই মিটিং এর সকল তথ্য অত্যন্ত গোপন রাখতে হবে, যেন কোনোভাবেই ভারতের কানে না যায়। এই মিটিংয়ে যদি ভুলেও তারেক রহমান আমির খসরুর মতো কোনো লোককে অ্যালাউ করে সেখানে যেতে, তাহলে মুহূর্তের মাঝখানে মিটিং এর সকল তথ্য ভারতে চলে যাবে। একইভাবে ইউনূস সরকারের অনেক উপদেষ্টা আছে, আসিফ নজরুল থেকে আরম্ভ করে অনেকেই আছে, তাদের কাছে এইসব তথ্য, গোপনীয় তথ্য প্রকাশ করা যাবে না, তাও ভারতের কাছে বিক্রি হয়ে যাবে। সুতরাং এই বৈঠকের, এই মিটিং এর তথ্যের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আসুন, সম্ভাব্য কি হতে পারে। যুক্তি দিয়ে যেটা বলছি সেটা হচ্ছে, ডক্টর ইউনূসও চায় না দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, একটা মারামারি হোক, একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশটা চলে যাক। তারেক রহমানও চায় না দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, কারণ বর্তমানে দেশে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল, মানে মন্দের ভালো। হাসিনার আমলে যা ছিল তার থেকে হাজার গুণে ভালো, কারণ সারা বাংলাদেশের এখন যদু মধু কদু সবাই কথা বলতে পারছে, এবং এত মানুষ কথা বলছে যে কথা শোনার কেউ নাই সেখানে। সুতরাং পরিস্থিতি তো আগের থেকে ভালোই, বাক স্বাধীনতা 100% পেয়েছে। দ্বিতীয়ত, বাক স্বাধীনতা পেয়ে কথা বলার কারণে কাউকে গুম করে দেওয়া হচ্ছে না, কাউকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে না, অন্যান্য অত্যাচার তো বাদই দিলাম। সুতরাং তারেক রহমানও চাইবে না এই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হোক, এবং দেশের বর্তমান পরিস্থিতিতেও কিন্তু তারেক রহমান বাংলাদেশে আসেন নাই। নিশ্চয়ই এমন কিছু আছে যা উনি জানেন, আমি জানি না। যদিও আমি জানি তারেক রহমানকে সেনাপ্রধান স্বয়ং আশ্বস্ত করেছে যে তারেক রহমানের নিরাপত্তার দায়িত্ব সম্পূর্ণ সেনাবাহিনীর, এবং সেনাপ্রধান নিজে সেই দায়িত্ব কাঁধে নিয়েছেন। যেই নিরাপত্তা কিন্তু আমার বিশ্বাস ডক্টর মোহাম্মদ ইউনূসকেও কিন্তু এত আশ্বস্ত করে সেই আশ্বাস দেওয়া হয় নাই, কিন্তু তারেক রহমানকে সেই আশ্বাস দেওয়া হয়েছে। সুতরাং তারেক রহমান কিন্তু, যদিও নির্বাচন চাওয়া হচ্ছে, তবুও তারেক রহমান লন্ডনে বসেই নির্বাচন চাইছেন। তার মানে কি, বাংলাদেশে একটা নির্বাচন পরিবেশ, আনন্দমুখর নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু তারেক রহমানকে স্বয়ং বাংলাদেশে সশরীরে থাকতে হবে। তার মানে তারেক রহমানও চাইবেন এই বৈঠকে একটা সুন্দর শান্তিপূর্ণ সমাধান আসুক। এখানে আরো কারণ আছে। সেনাপ্রধান যেরকম বিএনপির সাথে হাত মিলিয়েছে যে বিএনপি ক্ষমতায় এলে যেন সেনাপ্রধানকে এবং সেনাবাহিনীর অন্যান্য সিনিয়র অফিসার যারা আছে, যারা স্বৈরাচারী হাসিনার আমলে বিভিন্ন অপকর্ম করেছে, তাদের উপর যেন কোনো প্রকার শাস্তিমূলক কোনো ব্যবস্থা বা পদক্ষেপ না নেওয়া হয়। আমি নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনূসও তারেক রহমানের সাথে এমন একটা আলোচনা করবে যে কি বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাউকে যেন, এই সরকার চলে যাওয়ার পরে গণতান্ত্রিক সরকারের কাছে যেই সরকারই আসুক নির্বাচনের মাধ্যমে, যেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কারোর উপর যেন কোনো প্রকার প্রতিশোধমূলক কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এই ধরনের একটা আলোচনা যেভাবেই হোক হবে, কারণ এরকম একটা আলোচনা না করে, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং না হয়ে আমরা কখনোই কিন্তু সঠিক নির্বাচনের দিন তারিখ জানতে পারবো না। তৃতীয়ত, বাংলাদেশে এই যে এপ্রিল মাসে যেই ধরনের ঠাটা গরম পড়ে, বর্তমানে ঢাকায় বা বাংলাদেশে, আমি কানাডায় বসে আছি কিন্তু বাংলাদেশ সম্পর্কে জানি, যেই ধরনের গরম পড়েছে তাতে মানুষ কিন্তু অস্বস্তিতে থাকে। বিশেষ করে এপ্রিল মাস থেকে যেই ধরনের গরম শুরু হয়, সেই ধরনের গরমে বাংলাদেশের যেই 16 বছর ধরে নির্বাচন বঞ্চিত জনগণ, তারা কিন্তু অধীর আগ্রহে বসে আছে। তারা ঈদের আনন্দের মতো নির্বাচন আনন্দের জন্য রাস্তাঘাটে, মাঠে তারা নেমে যাবে। হাসিনা যখন 2008 সালে ক্ষমতা এসেছিল, যেই ছেলের বয়স ছিল 17-18 ভোটার হয়েছিল, তার বয়স কিন্তু 35 হয়ে গেছে, কিন্তু সে এখনো ভোট দিতে পারেনি। সুতরাং সেই যুবক অবস্থা থেকে
মধ্য বয়স পর্যন্ত, মধ্য বয়সে চলে এসেছে, এখনো ভোট দিতে পারেনি। তার ভিতরে একটা গণতান্ত্রিক চর্চা বোধের একটা প্রচন্ড আকাঙ্ক্ষা কাজ করছে। এই আকাঙ্ক্ষার জন্য সবাই যেরকম শীতকালে গ্রামের বাড়ি বেড়াতে যায়, পিঠা খেতে যায়, গরমকালে যায় না কেন? কারণ সেই সময়টা বাংলাদেশের পরিস্থিতি, পরিবেশটা সেই রকম অনুকূলের না। আর নির্বাচন মানেই তো শুধু ঢাকা শহর না, সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে যেখানে পাকা রাস্তা নেই, যেখানে কাঁচা রাস্তা, যেখানে ঠিকমতো গাড়ি চলে না, সেখানে পর্যন্ত কিন্তু মানুষজন যাতায়াত করবে, ভোট দিতে যাবে। সেই সময় যদি বৃষ্টি, ঝড়, গরম থাকে, একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে। তাই আমি জানি না ডক্টর ইউনূস সরকার কোন বিবেচনায় এপ্রিল মাসে নির্বাচনের সময় দিয়েছেন, তা আমি জানি না, কিন্তু এইটুকু জানি নির্বাচনের এই সময়টা একটা ভুল সময়। সুতরাং নির্বাচন 26শে ফেব্রুয়ারিতে হোক অথবা 25শে ডিসেম্বরে হোক, আমি মনে করি একটা দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের আবহাওয়া এবং অনুকূল পরিবেশের দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি শীতকালে নির্বাচন হওয়াটা উত্তম। এখন আসি বিএনপির দৃষ্টিকোণ থেকে, অথবা বিএনপি না, অন্যান্য সকল দল, আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ যেহেতু বাতিল, অন্যান্য সকল দলের জন্য দৃষ্টিকোণ থেকে অনুকূল পরিস্থিতি কোনটা হওয়া উচিত একটু খেয়াল করে শুনবেন। যেটা 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালানোর পরে আমি চিৎকার করে করে যেই কথাটা আমি বারবার অনেকগুলো ভিডিওতে বলেছি, যে এবং গত 5 বছর আগে যে ভিডিওটা বলেছি, যে স্বৈরাচারী শেখ হাসিনা অপমানিত হয়ে ভারতে পালাবে এবং অন্য কোনো দেশে যেতে পারবে না, এখনো আছে আমার ইউটিউবে, আপনারা দেখতে পারেন। এবং এও বলেছি যে হাসিনা পালাবে, কিন্তু হাসিনা পালানোর পরে বাংলাদেশের যে পরিস্থিতি হবে তা নিয়ে আমি চিন্তিত, যা বর্তমানে হচ্ছে এবং সামনে হতে যাচ্ছে আমার কথাগুলো না শুনলে। সেটা হচ্ছে, আমি 5ই আগস্টের পরে বারবার বলেছি যে অস্ত্র উদ্ধার করতে, যদি আওয়ামী লীগ যেই পরিমাণ অস্ত্র বাংলাদেশের মাঠে, ঘাটে, ঘর বাড়িতে রেখে গেছে, 5ই আগস্টের পরে সশস্ত্র বাহিনীকে, এই ডক্টর ইউনূসের উপদেষ্টাদেরকে বারবার চিৎকার করে বলার পরেও কিন্তু ওনারা অস্ত্র উদ্ধার করেন নাই। 5ই আগস্টের পরে নামকা অস্ত্র একটা অস্ত্র উদ্ধারের একটা পদক্ষেপ নিয়েছিল, কিন্তু এটা লোক দেখানো কোনো অস্ত্র উদ্ধার হয় নাই। ইদানিং কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, বাট এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ওই যারা ডাকাতি করে রাস্তায় ছাঁচড়ামি করছে, চাঁদাবাজি করছে, ওদের অস্ত্র। ওই অস্ত্র হয়তো বা ঠিক মতো চলবেও না। কিন্তু ভারতের দেওয়া এবং ভারতের প্রশিক্ষিত আওয়ামী সন্ত্রাসীদের কাছে বিদেশি চলমান শক্তিশালী যেই সব অস্ত্র আছে, সেটা যদি উদ্ধার না করা হয়, আমি তো 5.5 বছর 6 বছর আগে যা বলেছি দিন তারিখ লিখে রাখতে, এই কথাগুলো বলেছিলাম, কিন্তু সত্য হয়েছে। আবার আজকের দিনে বলছি আমি যে এই অস্ত্র যদি উদ্ধার না করা হয়, সেটা ফেব্রুয়ারিতে হোক নির্বাচন, হোক এপ্রিলে নির্বাচন, যখনই ডক্টর ইউনূস চলে গিয়ে একটা বাংলাদেশের নির্বাচিত সরকার আসবে, 2 মাসের মাথায় বাংলাদেশে ভারতের নির্দেশে খুন খারাপি অস্ত্র দিয়ে শুরু হয়ে যাবে। যেহেতু এখনো যারা পুলিশ রয়ে গেছে, 50% পুলিশও জয়েন করে না, বাকি যারা জয়েন করেছে এখনো কিন্তু সমস্ত আওয়ামী মাল, বেশিরভাগই। কিছু যারা বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বঞ্চিত হয়েছে, যারা ওই যে রেজাউল মল্লিকের মতো যারা বঞ্চিত হয়েছে, এরা কিছু আছে কাজ করবে, দেশের জন্য কাজ করবে। আর বাকি বেশিরভাগই কিন্তু যখন আওয়ামী সাহায্য পাবে, অস্ত্র শস্ত্র নিয়ে ভারতীয় সাহায্য পাবে, তখন এই বাংলাদেশের পুলিশ এবং এই যে সিভিল প্রশাসনের সচিবালয়ে এই যে আন্দোলন করলো, সব নিমক হারামের বাচ্চা, এই নিমক হারাম, এই মির্জাফরের সন্তানগুলা, এরাও নির্বাচিত সরকারকে তারা ক্ষমতাচ্যুত করার জন্য উঠে পড়ে লাগবে দিন রাত। এখনো প্রফেসর ইউনূসকে পাচ্ছে না, বারবার ব্যাখ্যা করার দরকার নাই। প্রফেসর ইউনূসকে পাচ্ছে না ওনার আন্তর্জাতিক কানেকশনের জন্য, ওনার বিচক্ষণতার জন্য। হ্যাঁ, ওনার অনেক দুর্বলতা আছে, যা চিৎকার করে বহুবার বলেছি। ওনার যেহেতু রাজনৈতিক অভিজ্ঞতা নাই, সরকারি কোনো অভিজ্ঞতা নাই, সামরিক অভিজ্ঞতা নাই, অনেক দুর্বলতা থাকবে। ওনার এই কি বলে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদের মাঝখানে দুর্বল লোক নিয়ে, এগুলো বারবার বলেছি। এইসব সমস্যা থাকবেই, এটাই হওয়ার কথা ছিল, এর চেয়ে বেশি ভালো হওয়ার কথা ছিল না। এবং হয়তো সংস্কার করা সম্ভব হতো। আমাদের মাঠে যারা আমাদের বিজ্ঞ কিছু ব্যক্তি আছেন, যারা দিনরাত কাজ করে যাচ্ছেন,
ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির অবসরপ্রাপ্ত, ওনারা যারা কাজ করে যাচ্ছেন, এবং আমাদের কর্নেল হাসিন যারা সরকারকে ধরে ধরে ধাক্কা দিয়ে দিয়ে কাজ করাচ্ছে, জায়গায় গিয়ে চোখের মাঝখানে আঙুল দিয়ে দেখাচ্ছে বিডিআর এর হত্যা বিচার করেন, এইটার বিচার করেন। তারপরে বলা হচ্ছে যে মেজর সিনহার হত্যার বিচার করেন। ওই মানে ধাক্কা স্টার্ট গাড়ি আর কি। প্রফেসর ইউনূস সরকারটা হচ্ছে ধাক্কা স্টার্ট গাড়ি, যে ধাক্কা না দিলে গাড়ি স্টার্ট হয় না। সুতরাং ধাক্কা দিয়ে দিয়ে স্টার্ট হচ্ছে, 1 মাইল 1.5 মাইল যাচ্ছে, আবার গাড়ি থেমে যাচ্ছে, আবার ধাক্কা দিতে হচ্ছে, কিন্তু গাড়ি কিন্তু চলছে। কিন্তু গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে অনেক। সেই জন্য বলছি যে আমাদের এরপরে হুটহাট করে নির্বাচন দিয়ে দিলে, বিএনপির এই সুযোগে যদি বিএনপি সরাসরি সেনাপ্রধানের সাথে তারেক রহমান কথা বলে যদি অস্ত্র উদ্ধারের আন্তরিক অনুরোধ না করেন, তাহলে কিন্তু বিএনপির দুর্বলতায় বিএনপি মারা পড়বে। মনে রাখতে হবে, শহীদ জিয়া রহমান কিন্তু উদার মনের রাজনৈতিক মনোভাব নিয়ে এই খুনি হাসিনাকে বাংলাদেশে আসার রাস্তা করে দিয়েছিল, এবং স্বৈরাচারে হাসিনা আসার পরপরই কিন্তু শহীদ জিয়া এই ভারতের হাতে, স্বৈরাচারী শেখ হাসিনার হাতে কিন্তু তাকে হত্যা করা হয়। তারা হত্যা করে ভারত এবং হাসিনা মিলে। একইভাবে আজকে আপনাদেরকে উপর আল্লাহকে সাক্ষী রেখে এবং আপনাদেরকে সাক্ষী রেখে বলছি আমি, যদি তারেক রহমান আন্তরিকভাবে এবং আমার কথা সিরিয়াসলি নিয়ে যদি উনি সেনাপ্রধানের সাথে একসাথে মিলে কাজ করেন, নির্বাচনের তারিখের জন্য পাগল হওয়ার আগে একসাথে কাজ করেন, সেনাপ্রধানকে বলেন আপনি একটা আন্তরিকভাবে সারা দেশে অস্ত্র উদ্ধার করে এবং আওয়ামী সমস্ত দাগী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে নিশ্চিত করেন, আর নয়তো কিন্তু তারেক রহমান অবাক হবেন না যদি ভারত 6 মাসের মাথায় তারেক রহমানকে হত্যা করে। তাই বিএনপির ভারতীয় দালালরা যারা চুল পাকিয়েছেন, কিন্তু চুল পাকিয়ে দেশদ্রোহী হয়েছেন, দেশপ্রেম হয় নাই, এখনো ভারতের কথাই চলছে, তারাই কিন্তু তারেক রহমানের হত্যার ব্যবস্থার রাস্তা করে দিচ্ছে। এবং আমার মনে হয় তারেক রহমান এটা মনে মনে বুঝতে পারছে, সেই জন্যই উনি দেশে আসছেন না। কিন্তু দেশে না এসে তো আপনি রাজনৈতিক তারিখ চেয়ে তো নির্বাচনের তারিখ চেয়ে তো লাভ নেই। আপনি লন্ডনে বসে নির্বাচনের তারিখ চাইবেন, আগামী মাসে তারিখ দিয়ে দিতে হবে, কিন্তু বাংলাদেশের এই যে লাগামহীন বিএনপির কর্মীরা, নেতারা এবং কর্মীরা, এরা তো গোল্লায় যাচ্ছে বিশৃঙ্খল অবস্থায়। আপনার বক্তব্য আমি শুনেছি, এরকম বক্তব্য আগেও দিয়েছেন, কিন্তু ক্ষমতালোভী এবং টাকালোভী এরা তো অস্থির হয়ে গেছে, আপনার কোনো কথা শুনছে না এবং বিএনপি ডুবিয়ে ছাড়ছে, অপমানিত। একটা জিনিস মনে রাখতে হবে, হাসিনা যেরকম জনগণকে মূল্যায়ন করতো না, সেই জন্য সে ভোটেই দিত না, নির্বাচনই দিত না, তাই জনগণকে মূল্যায়ন করতো না। কিন্তু আপনি কি মনে করেন তারেক রহমান কি হাসিনার পথে যেতে পারবেন? আপনি নিজেও যাবেন না, কারণ আপনি হাসিনার মতো খারাপ হতে পারবেন না, কারণ আপনার ভিতরে শহীদ জিয়ার রক্ত আছে। তাই আপনি চাইলেও হাসিনার মতো জীবনে খারাপ হতে পারবেন না। তার মানে কি দাঁড়ালো? আপনি জনগণকে ভোট থেকে বিরত রেখে, আটকে রেখে ক্ষমতায় জোর করে বসে থাকতে পারবেন না, একদিকে এইটা। দ্বিতীয়ত, জনগণ শিখে গেছে যে অত্যাচারী হলে কিভাবে রাস্তায় নামতে হয়, সুতরাং ওইটাও বিপদ। বিএনপি নেতারাও চায় না দেশ ছেড়ে পালাতে তারা। সুতরাং সবাইকে বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এবং জনগণের স্বার্থে একটা সম্মানিত, শান্তিপূর্ণ দেশ, সবার আগে দেশ, তারপরে জনতাকে মাথায় রেখে একটা সিদ্ধান্তে আসতে হবে, যার মাধ্যমে এই 3টা জিনিস, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনতা সুখে থাকবে। মনে রাখতে হবে, শিলে পাটায় ঘষাঘষি, মরিচের কাম শেষ। সুতরাং প্রফেসর ইউনূস সরকার আর বিএনপি বা রাজনৈতিক দলগুলো যদি মারামারি কাটাকাটি করে, তাহলে কিন্তু হিত হবে বিপরীত, জনগণ ভুক্তভোগী হবে। আর জনগণ যদি সাফার করে, নির্বাচন যখনই হোক না কেন, জনগণ কিন্তু তার ওই ভোগান্তির কথা ভুলবে না, যে হাসিনা আমলেও ভুগলাম, বিএনপির কারণেও ভুগছি, তুই হাসিনার তো ভোট জীবনও দিব না, ও তো গেছেই আপদ একটা। আর বিএনপি এত অত্যাচার করছে, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, আর নির্বাচন নিয়ে মাথা ফাটাচ্ছে,
অশান্তি করে রেখেছে, প্রফেসর ইউনূসকেও কাজ করতে দিচ্ছে না, বিএনপিকে ভোট দিব না, তখন কি বিএনপিকে জনগণকে কি মাথার মাঝখানে অস্ত্র ঠেকিয়ে ভোট দেওয়া হবে হাসিনার মতো? তাতে পারবেন না। তাহলে বেলা শেষে কিন্তু হাসিনার নৌকায় উঠে কিন্তু আপনারা ধানের শীষটা বুকে নিয়ে তারপরে নৌকা নিয়ে ডুববেন। এখন আসি এনসিপির কথায়। এনসিপি